ছোট্ট একটা গ্রাম হরিনাথপুর। আর এই গ্রামের ভেতর একটা নদী ছিল। সেই নদীর কথা শুনলে সবাই ভয় পেত, কারণ সবাই বলতো নদীতে নাকি এক জলপরী বাস করত। এই গ্রামের প্রায় সব মানুষই কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। বলতে গেলে গ্রামে শুধু একজন মানুষই ধনী ছিল, আর সে হলো মোড়ল মশাই। মোড়ল মশাই মোটেও ভালো মানুষ ছিলেন না। সে সব সময়ই চাইতো গ্রামের সবাই যেন এমন গরিব থাকে। এদিকে গ্রামের সব থেকে গরিব চাষি হলেন সালাম মিয়া। স্ত্রী আর ছোট্ট একটা মেয়েকে নিয়ে সালাম মিয়ার সংসার। সারাদিন সালাম মাঠে কাজ করত, আর স্ত্রী কচু শাক বিক্রি করত। এভাবে দুজনের রোজগারেই তাদের সংসার কোনো রকমে চলছিল। একদিন সকালবেলা, আর কতদিন এভাবে সংসার চালাবো আমরা? মেয়েটাকে নিয়ে শাক ভাত খেয়ে কোনো রকমে দিন পার করছে, কিন্তু জীবনটা তো অল্প দিনের নয়। এভাবে কতদিন চলবে? দুঃখ করো না তো, উপরওয়ালা একদিন আমাদের দুঃখের দিন নিশ্চয়ই দূর করবেন। কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। তা তো জানি, কিন্তু ছোট মেয়েটাকে কি প্রতিদিন শাক ভাত খাওয়ানো যায়? আমি তো বাবা, আমার কষ্ট হয়। তা তুমি ঠিকই বলেছ, তবুও দেখো মেয়েটা কত খুশি। মেয়েটার মুখ দেখলে যেন সব কষ্ট দূর হয়ে যায়। নাও এবার খাও, খেয়ে মাঠে যাও, আমিও বেরোবো। মা, আমিও যাব তোমার সাথে। না রে মা, তুই গিয়ে কি করবি? তোকে কষ্ট করতে হবে না, যা করার আমরাই করব। তুই বাড়িতেই থাক। তাহলে আমি একা বাড়িতে কি করব? আমার একা থাকতে ভালো লাগে না। তুই লেখাপড়া করবি, অনেক বড় মানুষ হবি, আর আমাদের অভাব দূর করবি। আচ্ছা মা, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। পুচকির মা, আমি মাঠে গেলাম। ঠিক আছে, যাও, আমিও আসছি। দেখি কোনো শাক পাই কিনা, না হলে আবার মেয়েকে নিয়ে না খেয়ে থাকতে হবে। সারাদিন সালাম মাঠে কাজ করে, আর স্ত্রী শাক বিক্রি করে যা পায় তা দিয়ে তাদের অন্ন জোগাড় করে। এদিকে তাদের একমাত্র মেয়েটা তাদের পথের দিকে তাকিয়ে থাকে, কখন মা বাবা ফিরে আসবে বাড়িতে। মা, মা, তুমি এসেছো? হ্যাঁ রে মা, এসেছি। দেখ, তোর জন্য মাছ নিয়ে এসেছি। আজ মাছ ভাত খাবে আমার পুচকি। মাছ এনেছো মা? তাহলে তো আজ পেট ভরে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা কর, আমি রান্না করে তোকে খাইয়ে দেব। যা খেলা কর গিয়ে। আচ্ছা ঠিক আছে মা। পুচকি, কি করছিস মা? আমাকে এক গ্লাস জল দে তো। হ্যাঁ বাবা, এক্ষুনি দিচ্ছি। বাবা জানো, আজ আমরা মাছ ভাত খাবো। মা বাজার থেকে এত বড় একটা মাছ এনেছে। তাই নাকি? কি গো পুচকির মা, মেয়ে কি বলছে? হ্যাঁ গো, আজ একটু শাক বেশি পেয়েছিলাম, তাই বেশি টাকায় বিক্রি করেছি। ভাবলাম মেয়েটা রোজই তো শাক দিয়েই ভাত খায়, তার জন্যই একটা মাছ নিয়ে এলাম। ভালো ভালো করেছো। আমাদের তো আর রোজ রোজ মাছ ভাত খাওয়া হবে না, এমন ভাগ্য আমাদের নেই। তাও যদি মেয়েটা একটু খুশি থাকে। আহা, কি করছো? মাছের মাথাটা আমাকে কেন দিয়েছো? মেয়েকে দাও। এই নে মা, মাছের মাথাটা তুই খা। বাবা তুমি খাও, আমি অন্য একটা দিয়ে খেয়ে নেব। না রে মা, তুই খা, মন ভরে খেয়ে নে। প্রতিদিন তো আর মাছ কিনতে পারি না, এটা তুই খা। তুমিও নাও একটা, আর তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। রাতের খাওয়া শেষ হলে সবাই ঘুমিয়ে পড়ে। সকাল হলে প্রতিদিনের মতো পুচকিকে রেখে তার মা বাবা কাজে চলে যায়।
পুচকির একা বাড়িতে থাকতে ভালো লাগছিল না, তাই সে নদীর পাড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রতিদিন মা বাবা আমাকে একা রেখে চলে যায়, কিন্তু আমার তো বাড়িতে থাকতে ভালো লাগে না। আমি কবে বড় হব, তবেই মা বাবার কষ্ট দূর হবে। যাই, একটু নদীর পাড়ে গিয়ে বসি, তাহলে হয়তো ভালো লাগতে পারে। বাহ, নদীটা দেখতে কত সুন্দর, আর হাঁসগুলো কেমন মনের আনন্দে তার বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদেরও যদি অভাব না থাকতো, আর মা বাবা যদি আমাকে নিয়ে এইভাবেই ঘুরে বেড়াতো, তাহলে কতই না ভালো হতো। মা, কোথায় তুমি? ও মা, আমাকে বাঁচাও। ভয় পেও না পুচকি, আমি তোমার কোনো ক্ষতি করব না, ভয় নেই। কে আপনি? আর আপনি জলের নিচে কি করছেন? তুমি আমাকে চিনবে না, আমি জল পড়ি, এই জলের নিচেই থাকি। আপনি জলপরি? খুব সুন্দর নাম তো, কিন্তু আপনি জলের উপরে উঠে এসেছেন কেন? আপনি কি আমাকে দেখতে এসেছেন? হ্যাঁ, তুমি দেখতে খুব মিষ্টি, তোমার দুঃখ দেখে আমি জলের নিচে থাকতেই পারলাম না। তাই বুঝি? তবে কি আপনি আমাদের সাহায্য করবেন? হ্যাঁ, আমি তোমাদের সাহায্য করব। তোমাদের মতো গরিব দুঃখীদের সাহায্য করতে আমার খুব ভালো লাগে, সাহায্য করব তোমাদের। তাহলে আমার মা বাবাকে আর কষ্ট করতে হবে না? না, এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। তোমার মা বাবাকে কষ্ট করে কাজও করতে হবে না। তোমার বাবা হবে এই গ্রামের সব থেকে ধনী মানুষ। আমরা ধনী হতে চাই না, শুধু আমাদের অভাব দূর করার একটা ব্যবস্থা করুন। আমার মা বাবা তাতেই খুশি হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে যেটা দেব সেটা তুমি গ্রামের গরিব মানুষদের মাঝে বিলিয়ে দেবে, তাদের সবার অভাব দূর করবে, ঠিক আছে? এই নাও পুচকি, এগুলো নিয়ে তুমি গ্রামের মানুষদের অভাব দূর করে নাও। ঠিক আছে, দাও। আমি এগুলো নিয়ে গিয়ে মা বাবাকে বুঝিয়ে বলবো। তোমাকে অনেক ধন্যবাদ জলপরি। এইবার তাহলে আমি যাই। হ্যাঁ যাও, আর কখনো কিছু দরকার হলে এখানে এসো। ঠিক আছে। এদিকে সালাম ও তার স্ত্রী বাড়িতে এসে পুচকিকে না পেয়ে অনেক চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর পুচকি স্বর্ণের থলে হাতে বাড়িতে আসে। ওই তো পুচকি, কোথায় গিয়েছিলি মা? কোথায় ছিলি এতক্ষণ? আমরা কত চিন্তা করছিলাম। মা, বাড়িতে একা একা ভালো লাগছিল না, তাই একটু নদীর পাড়ে গিয়েছিলাম। তাই বলে ওই নদীর ধারে, যেখানে বড়রাও যেতে ভয় পায়? আর তোর হাতে ওটা কি? কোথায় পেয়েছিস ওটা? মেয়েটাকে বউকো না তো, ঘরে নিয়ে চলো, তারপর দেখি ওটা কি। হ্যাঁ, তাড়াতাড়ি ঘরে চল, আর খবরদার কখনো ওই নদীর ধারে আর যাবি না। এবারে বল, ওই থলে তুই কোথায় পেলি, আর ভেতরে কি আছে? মা, ওমা, জলপরি আমাকে এগুলো দিয়েছে। জলপরি এইগুলো তোকে দিল আর তুই নিয়ে চলে এলি? যদি কিছু একটা হয়ে যেত? মা জানো, জলপরি বলল এইগুলো দিয়ে আমাদের অভাব দূর করা যাবে, আর সেই সাথে গ্রামের মানুষের অভাবও দূর করা সম্ভব। তাই তো আমি নিয়ে এসেছি। কি আছে ওর মধ্যে?
খুলে দেখলেই তো হয়, খুলে দেখো না। ও মা, এ তো দেখছি খাঁটি স্বর্ণ। কই দেখি। তাই তো, এখানে তো অনেক স্বর্ণ রয়েছে। দে, ওগুলো তোর বাবার কাছে দে। শোনো, এই গ্রামে আমাদের মতো আরো অনেক গরিব আছে, তাই আমার মনে হয় এখান থেকে আমরা কিছু রেখে বাদবাকি সব গরিবদের মাঝে বিলিয়ে দিলেই ভালো হবে। এতে আমাদের মতো ওদের অভাবও দূর হবে, আর গ্রামের সবাই সুখে থাকবে। হ্যাঁ, তাহলে এখনই যাও, এগুলো গ্রামের মানুষকে দিয়ে এসো, যাও। হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। জলপরীর দেওয়া মুদ্রা পেয়ে কয়েকদিনের ভেতরে গ্রামের মানুষের অভাব দূর হয়ে যায়, যার ফলে গ্রামের মানুষ সাহায্যের জন্য মোড়লের কাছে যাওয়া বন্ধ করে দেয়। এতে মোড়ল চিন্তিত হয়ে পড়ে। পরে মোড়ল বিষয়টা জানার জন্য তার চাকর কানুকে নিয়ে গ্রামের মধ্যে ঘুরে খোঁজ নিতে থাকে। কানু, দেখেছিস গ্রামের মানুষদের মধ্যে এই কয়টা দিনে কতটা পরিবর্তন এসেছে? কেউ আর আমার কাছে কাজের জন্য যাচ্ছে না, তবুও সবাই খুব ভালোই চলছে। তাই তো দেখছি সাহেব, কারো কোনো অভাব আছে বলে মনে হচ্ছে না সাহেব। খবর নে কিভাবে এসব হলো। গ্রামের মানুষের অভাব না থাকলে কেউ আমাকে আর মান্য করবে না। কিছুতেই ওদের অভাব দূর করা চলবে না। আজ রাতের মধ্যেই আমার খবর চাই। ঠিক আছে সাহেব, আজ রাতেই সকল খবর জোগাড় হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন। জানো তো পুচকির মা, আমাদের মেয়েটা না খুব ভালো। দেখো কিরকম বুদ্ধি করে জলপরীর দেওয়া স্বর্ণ মুদ্রাগুলো গ্রামের গরিব মানুষদের মাঝে বিলিয়ে দিতে বলল। ভাগ্যিস ওই মোড়ল নদীর জলপরীর কথা জানে না, জানলে যে কি করতো। হ্যাঁ গো হ্যাঁ, মেয়ে আমার অনেক ভালো মনের মানুষ হবে। আর ওই মোড়ল তো একটা বদমাইশ লোক, কারো ভালো দেখতে পারে না। ও, তার মানে ওই জলপরী ওদেরকে স্বর্ণ মুদ্রা দিয়েছে। যাই যাই, সাহেবকে বলি গিয়ে যাই। কি রে কানু, তোকে যে খবর নিতে বলেছিলাম নিয়েছিস? হ্যাঁ সাহেব, নিয়েছি। তা আগে কেন বলিসনি? বল খবর কি, বল কি করে গ্রামের মানুষ তাদের অভাব দূর করলো? সাহেব, গ্রামের মানুষের অভাব দূর করেছে ওই জলপরী। নদীতে নাকি জলপরী থাকে, সেই তাদের স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছে সাহেব। তাই নাকি? জলপরী ওদেরকে স্বর্ণ মুদ্রা দিয়েছে? তাহলে আমিও যাবো ওই জলপরীর কাছে, তারপর জলপরীর কাছ থেকে অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে আসবো। চল চল, এখনই জলপরীর কাছে চল। ঠিক আছে সাহেব, চলুন। জলপরী, এই জলপরী, কোথায় তুই? তুই আমার সামনে আয়। আপনি আপনি আমাকে এভাবে ডাকছেন কেন? কেন ডাকছি জানিস না? তুই গ্রামের সবাইকে স্বর্ণ মুদ্রা দিয়েছিস, আমাকেও দে। আমি সবার চাইতে বড় লোক হতে চাই। আমি কোনো ধনী আর অর্থলোভীকে স্বর্ণ মুদ্রা দিই না। দিবি না? না, দেব না। যখন স্বর্ণ মুদ্রা দিবি না, দেখ আমি তোর কি হাল করি। মোড়ল অর্থের লোভে পাগল হয়ে পানিতে নেমে জলপরীকে মারতে চায়। তখনই জলপরী জাদু করে মোড়লকে ডুবিয়ে নিয়ে যায়। মোড়লের এই অবস্থা দেখে তার চামচা কানু দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অতি লোভের কারণে মোড়ল তার জীবনটাই হারিয়ে ফেলে। কথায় আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। মোড়লের সঙ্গে এই কথাটা একদমই মিলে যায়। মোড়ল মরার পরে গ্রামের সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।